আজ আমার স্বামীর দ্বিতীয় বিয়ে। বিয়ে 7 বছর পার হয়ে যাওয়ার পরেও আমার কোনো সন্তান হয়নি। তাই আমার শাশুড়ি খুব করে চায় আমার স্বামীর আবার বিয়ে হোক। আমার স্বামীও এতে রাজি। সুজন বলল, ওই রুমে যেয়ে ঘুমাও, আগে থেকে অভ্যাস করে নাও। আমি বললাম, আমার অভ্যাস হয়ে গেছে, আর তো মাত্র একটা রাত, একটু ঘুমাই না আজকে রাতটা তোমার পাশে। সারা রাত ঘুমাতে পারিনি। সকাল হওয়ার আগেই বিছানা ছাড়লাম। হঠাৎ করেই সুজনের মুখের দিকে তাকাতেই তার নিষ্পাপ চেহারাটা দেখেই মুখের ভিতরটা কেমন ধক করে উঠল। একে নিষ্ঠুর পৃথিবী। আমি চাইলেও আমার স্বামীকে জড়িয়ে ধরে বলতে পারছি না, সুজন আমার খুব কষ্ট হচ্ছে, আমি কষ্টে মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। তোমার বুকে শুধু আমিই মাথা রেখে ঘুমাবো, অন্য কোনো নারী না। তোমার উষ্ণ বুকের ভালোবাসা শুধুমাত্র আমার জন্য। আমার খুব ইচ্ছে হলো সুজনের বুকে যেয়ে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমি পারলাম না, কারণ আমি অধিকার হারিয়েছি। কাল আমার স্বামীর বিয়ে, আর আমি এখনো জীবিত আছি। আমার সবচেয়ে প্রিয় মানুষটা আমি হারাতে বসেছি। নিজেকে খুব তিলে তিলে শেষ করে দিতে ইচ্ছে করছে। কেন আমি সন্তান জন্ম দিতে অক্ষম? যদি কোনো রকমে আমি বেঁচে যাই, যদি আত্মহত্যার মতো এরকম ঘৃণিত কাজ না করে আমি বেঁচে যেতে পারি, তাহলে পরপারে গিয়ে সৃষ্টিকর্তার কাছ থেকে আমার স্বামীর ভাগ বুঝে নেব। কী সব আবোল তাবোল ভাবছি, মাথা কাজ করছে না আমার। টলতে টলতে গেলাম রান্নাঘরে। আজকে সুজনের পছন্দ মতো কিছু রান্না করব, শেষবারের জন্য। রাতে দেখি সুজন একা একা ফোনে কথা বলছে। আমাকে দেখা মাত্রই ফোনটা কেটে দিল। হয়তো নতুন বউয়ের সাথে কথা বলছে। আজ থেকে আমি আর এ রুমে থাকবো না। এ রুমে থাকলে হয়তো আজ আমি দম বন্ধ হয়ে মারা যাব। তাই বালিশ নিয়ে অন্য রুমে যেতে লাগলাম। সুজন আমাকে বলল, কোথায় যাও? আমি মুখে একটু মলিন হাসি দিয়ে বললাম, আমার যে রুমে থাকার কথা আমি সে রুমেই যাচ্ছি। সুজন বলল, আমার ঘুম আসছে না, অনেকদিন তোমার সাথে কথা হয় না, আজকে রাতটা আমরা বরং গল্প করে কাটিয়ে দিই। তুমি কি বলো? কি নির্মমতা, তাই না? পৃথিবীর কোনো মেয়েরই হয়তো আজকে ইচ্ছে হবে না গল্প করে কাটাতে। স্বামীর মুখটাই হয়তো ওর দেখতে চাইবে না, কিন্তু ওই যে আমি ভালোবাসায় পাগল, অন্ধের মতো পাগল। বারে বারেই আমি হেরে যাই। তাই আজকেও সুজনের কথা ফেলার মতো সাহস আমার হলো না। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, এমন আবদার, হয়তোবা এটাই শেষ। তোমাকে কি করে ফিরাই বলো? সুজন কোনো উত্তর না দিয়ে বলল, জানো, মেয়েটা খুব মিষ্টি, মায়াময় চেহারা, তোমার চেহারার সাথেও মিল আছে। তোমার মতো শান্তও বটে। কেন জানি এত মানুষের ভিড়ে আমি তোমার মতো আর একজনকেও খুঁজে পেয়েছি। এটাও হয়তো ভালোবাসা, তাই না? আমি বললাম, সব কিছু যেন ঠিক থাকে, আমার মতো অপায়া যেন সে না হয়। এ কথা শোনার পর সুজন খুব রেগে গেল। সে বলল, আজকের দিনটার জন্য তুমি নিজেই দায়ী, তুমি নিজের কপালেই নিজে দুঃখ টেনে এনেছো। আমি চোখ মুছতে মুছতে বললাম, হ্যাঁ আমিই দায়ী, আমি অপয়া। সুজন আবারও রেগে গিয়ে বলল, দেখো রুমি, সন্তান না হওয়ার কারণে তুমি হয়তো পারিবারিক আর সামাজিক প্রেশারটা নিতে পারতেছিলে না, তাই বলে কথায় কথায় ঝগড়া হলে তুমি নিজেকে হেয় করো কেন? শেষবার যখন ঝগড়া হয়েছিল, তুমি আমাকে বলেছিলে আমি যেন অন্য একটা মেয়েকে বিয়ে করি, না হলে যেন আমি তোমার মরা মুখ দেখি। আমি তোমার মরা মুখ দেখতে চাই না, তাই এত কিছু করা। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সুজনকে শক্ত করে জড়িয়ে ধরলাম। জোরে কান্না করতে করতে বললাম, তুমি কেন বুঝতে পারো না কোনটা আমার মুখের কথা আর কোনটা আমার মনের কথা? সুজন চোখের জল লুকিয়ে বলল, সবসময় কি বুঝে নেওয়ার দায়িত্বটা আমার? তুমিও তো বুঝতে পারতে, কিন্তু না, তুমি সবসময় আমাকে প্রেশার দিয়েছো। সুজনের গলা জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, তুমি আমাকে কেন বুঝো? মানসিক কষ্ট সহ্য করতে না পেরে তোমার উপর রাগ ঝাড়তাম, আর এটাই ছিল আমার দোষ। কিন্তু এই ভুলের শাস্তি যে এত বড় হবে আমি কখনো ভাবতেও পারিনি। সুজন আমার হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তোমার বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিচ্ছু করার নেই। দম বন্ধ হয়ে যাচ্ছিল আমার কান্না করতে করতে। বারবার মনে হচ্ছিল সুজনের পা ধরে অনুরোধ করি, তুমি এই বিয়েটা করো না, কিন্তু না, পারলাম না। মনে হচ্ছিল যে যেতে চায় তাকে যেতে দেওয়া উচিত, তাকে আটকে রাখাটা বোকামি। আর সত্যিই তো, আমি তো সুজনকে কোনোদিনও সন্তান দিতে পারবো না। তাই এখানে আমার অনুরোধ করাটাও সাজে না। ভোর হয়ে গেছে, একটা দুটো পাখির আওয়াজও কানে ভেসে আসছে। আমি আর সুজন দুজনের পিঠে পিঠ লাগিয়ে ফ্লোরে হেলান দিয়ে বসে আছি। আমার ঠোঁট দুটো কান্না করতে করতে শুকিয়ে ফেরে চৌচির হয়ে গেছে। কান্না করতে করতে চোখ দিয়ে আমার রক্ত পড়বে এমন অবস্থা। আমি আর নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না, হা করে নিঃশ্বাস নিচ্ছি। আচ্ছা, আমার যতটা কষ্ট হচ্ছে, সুজনের কি তার অর্ধেক কষ্টটা হচ্ছে? না, হচ্ছে না। হলে হয়তো বা আমাকে এভাবে একা করতে পারতো না সুজন। সুজন আমাকে বলল, আমার একটা শেষ অনুরোধ রাখবে? আমি শুকনো গলায় বললাম, বলো, রাখবো। সুজন আলমারি থেকে একটা ব্যাগ বের করে আমার হাতে দিল। সুজন আমাকে বলল, আমি জানি তোমার কষ্ট হবে, তবুও এই শাড়িটা তুমি পরো। গত 3 মাস আগে আমি তোমার জন্য কিনেছিলাম। এত ঝগড়াঝাটি অশান্তির মাঝে আর এই শাড়িটা তোমাকে দেয়া
হয়ে ওঠেনি। আমি চাই আজকের দিনে তুমি একটু পরিপাটি হয়ে থাকো। সকালে ফুল আসবে বাসর ঘর সাজানোর জন্য, আমি তোমার জন্য বেলি আনতে বলেছি। খোপায় পড়ো, আমার নতুন জীবনের শুরুতে তোমার সুন্দর মুখখানা দেখে আমি জীবন শুরু করতে চাই। আমি মনে মনে ভাবলাম সুজনের এই নিষ্ঠুর চাওয়া আমার পক্ষে পূরণ করা খুবই কষ্টকর হয়ে যাবে। তারপরেও আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ননদের মুখে যতটা শুনেছি ঘরোয়াভাবেই বিয়ে হচ্ছে, সুজনের পরিবারের কয়েকজন আর মেয়ের পরিবারের 8-10 জন মিলে, এই আর কি। সুজন স্নান করে পরিপাটি হয়ে মা বাবা বোনকে নিয়ে বেরিয়েছে বিয়ের উদ্দেশ্যে। আমি এখনো এ বাড়ি থেকে যাইনি। সুজন বিয়ে করে নিয়ে আসলে তার নতুন বউটার মুখটা একবার এবং শেষবারের মতো দেখে এ বাড়ি থেকে চলে যাব। বুকে একরাশ কষ্ট নিয়ে সুজনের দেয়া শাড়ি আর বেলি ফুল দিয়ে নিজেকে সাজালাম। আমার সাজানো ঘরটা আজ বাসর ঘরে সেজেছে অন্য কারোর জন্য। কি সুন্দর করে সাজানো! আমার বাসর ঘরটা যদিও এতটা সুন্দর করে সাজানো হয়নি, পালিয়ে বিয়ে করার কারণে আমাকে আফসোস আর হতাশা আঁকড়ে ধরছে। পুরো বাড়িতে আমি একা, সবাই গেছে নতুন বউ আনতে, আর আমি বসে বসে তাদের জন্য অপেক্ষা করে যাচ্ছি। সন্ধ্যার পর কলিং বেলটা বেজে উঠলো। বেলের আওয়াজে আমার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। কোনো রকম টলতে টলতে দরজা খুললাম। প্রথমেই আমার ননদ হাসি মুখে ঘরে ঢুকলো, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তারপর ঘরে ঢুকতে ঢুকতে মুখ কালো করে বলল, অলক্ষণে কোথাকার, এই বলে হন হন করে চলে গেল। সবার পরে সুজন আসলো, কোলে ছোট্ট একটা মেয়ে, এই তো বয়স 5 বছর মতো হবে। আমার ননদ আমাকে শুনিয়ে শুনিয়ে বলল, দেখো তো ঠিক তোমার মতো দেখতে লাগছে কিনা। সুজন তখন হাসতে হাসতে বলল, পছন্দ তো হতেই হবে, চেহারা মিলিয়ে এনেছি না, দেখ দেখ একদম রুমির মতো হয়েছে, সবাই বলবে এটা রুমির মেয়ে। আমি তখনও কিছু বুঝতে পারছি না, তখনও আমার শরীর কাঁপতেছিল, আমি শুধু তাকিয়েছিলাম। সুজন আমার ননদ নীলাকে বলল, যা ওকে আমাদের রুমে রেখে আয়। সবাই চলে যেতেই সুজন আমাকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ তোমাকে আমার অনুরোধ রাখার জন্য। আমি ভেউ ভেউ করে কান্না করে দিলাম। সুজন তখন আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে এত কষ্ট দেওয়ার কারণ হচ্ছে তোমাকে বোঝালাম যে সব সময় যা মুখে আছে তাই বলা উচিত না, আর যে কষ্টটা তুমি নিতে পারবে না সেটা আমার উপরে চাপিয়ে দিতেও তুমি পারো না। তুমি কাল রাতে জড়িয়ে ধরে আমাকে বলেছিলে না তোমাকে কেউ বোঝে না, কিন্তু সত্যি কথা কি জানো, তোমাকে আমি ছাড়া এই দুনিয়াতে আর কেউ বোঝে না। আর তাই এমন ভালোবাসার মানুষকে আমি কখনোই হাতছাড়া করতে চাই না। আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে রাখলাম। সুজন কিছুটা থেমে আবার বলল, একটা সন্তানের প্রয়োজন ছিল তাই সন্তান নিয়ে এসেছি। আর ঘরে তো আমার বউ আছে, তাহলে আর বউ কেন আনবো? মা বাবা তো সহজে কিছু বুঝতে চায় না, তাই এত কাহিনী করা। অবশ্য তোমার ননদ মানে নীলা, সে আমাকে সবকিছুতে হেল্প করেছে, সে বাবা মাকে সবসময় সামলিয়েছে। বাবা মা তো জানতো আজ আমার বিয়ে। যাই হোক ওসব কথা বাদ দাও, এখন রান্নাঘরে যাও আর আমার জন্য খুব ভালো করে একটা চা বানাও। তারপর আবার বলল, আরো একটু সুন্দর করে সাজাতো, আর হ্যাঁ চোখে একটু কাজলও দিও, আজ আমাদের দ্বিতীয় বাসর হবে। পাহাড় সমান ওজন বুক থেকে নামিয়ে সে বুকে সুজনকে জড়িয়ে ধরলাম পরম মমতায়। স্টোরিটা এখানেই শেষ হলো। যারা প্রথম পার্ট শোনেননি আমার পেজে আপলোড করা আছে, অবশ্যই প্রথম পার্টটা আগে শুনে নেবেন, তাহলে সম্পূর্ণ স্টোরিটা বুঝতে পারবেন।